ঘাটের মরা মুখ পুরি কোথাকার কোনো কাজই ঠিক মতো করতে পারে না। কেন যে একে খাওয়াচ্ছি পড়াচ্ছি তা ঈশ্বরই ভালো জানেন। এসব কথা বলে বিমলা চিৎকার করতে থাকে। বিমলা তার মেয়ে পারুল ও সৎ মেয়ে পল্লবীকে নিয়েই থাকতো। বিমলা পারুলকে ভীষণ আদর করত আর পল্লবীকে দিয়ে দাসীর মতো খাটিয়ে নিত। মা, তুমি আমায় ডাকছিলে গো? আমি তো কুয়োর পাড়ে বাসন মাজছিলাম মা, আর তোমার চিৎকার শুনে আমি ছুটে চলে এলাম। কি হয়েছে মা, বলো আমাকে। তোমার কি কিছু দরকার নাকি মা? কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস না, আবার আমার সামনে এসে কিনা নাটক করছিস। বলছি আমি যে স্নান করব সেই গরম জলটা কোথায়? মা, চুলায় তো জল বসিয়ে দিয়েছি, তুমি রান্নাঘরে গেলেই গরম জল দেখতে পেতে। কিন্তু তুমি তো তাতেও আলসেমি করছো মা। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে অলস বলছিস? তোকে কি ভালো মন্দ খাইয়ে তোর মুখের জোর বাড়িয়েছি নাকি আমি? হ্যাঁ, তবে তুই দাঁড়া, আজ আমি তোকে চরম শিক্ষা দেব। এ কথা বলে বিমলা একটা লাঠি দিয়ে পল্লবীকে মারতে থাকে। পল্লবীর কান্না দেখেও বিমলার মায়া হয় না। বিমলার মার খেয়ে পল্লবী কাঁদতে কাঁদতে কুয়োর পাড়ে চলে যায় আর কুয়োর পাড়ের কলা গাছের কাছে বসে কাঁদতে থাকে। কেঁদো না গো, তোমার কান্নার যে কোনো মূল্য নেই। এরা যে খুব নিষ্ঠুর, অবহেলা করাই হচ্ছে এদের কাজ। দেখো না, আমি কতদিন থেকে কুয়োর পাড়ে পড়ে আছি, অথচ ওরা কেউ আমার দিকে ফিরেও তাকায় না। একে দেখছি আমি। কলা গাছ, তুমি কথা বলতে পারো? সত্যি তো, আমরা কেউই তোমার দিকে ফিরে তাকাইনি। আর আমি তো সংসারের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমি নিজের দিকে তাকানোরও সময় পাই না। সে আমি বুঝতে পেরেছি গো, আমি একটা জাদুই কলা গাছ, আর আমি কথা বলার সাথে সাথে আরো অনেক কিছুই করতে পারি। তাই আজ থেকে আমি তোমার সব কাজে তোমাকে সাহায্য করব, কেমন? যাতে করে তুমি আর কখনো ওদের নির্যাতনের শিকার না হও। কলা গাছের কথা শুনে পল্লবী ভীষণ খুশি হয়, আর তখনই বিমলার ডাক পড়ে আর পল্লবী দ্রুত বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। উফ, এতগুলো কাপড় আমি কখন ধুবো? এদিকে যে আমার হাতও খুব ব্যথা করছে। মা তো আর আমায় সারাদিন বসিয়ে রাখে না। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো আছি। এ কথা বলে কলা গাছ তার জাদু দিয়ে মুহূর্তের মধ্যেই সব কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর এতে পল্লবী ভীষণ খুশি হয়। তুমি আমার বড্ড উপকার করলে গো। এত তাড়াতাড়ি যে কাপড়গুলো পরিষ্কার হবে তা আমি বুঝতেই পারিনি। যাই হোক, এখনো তো হাতে অনেক সময় আছে, আমি বরং তোমার আগাছাগুলো পরিষ্কার করে দেই। এরপর যেই না পল্লবী কলা গাছের আগাছা পরিষ্কার করতে থাকে, তখনই সেখানে পারুল চলে আসে। এই মেয়ে, এই তোকে যে মা কাপড় পরিষ্কার করতে দিয়েছে, তুই কি তা করেছিস? তুই তা না করে তুই কাপড় পরিষ্কার না করে কিনা কলা গাছের আগাছা পরিষ্কার করছিস। খুব দয়ালু হয়ে গিয়েছিস, তাই না? দাঁড়া, আমি মায়ের কাছে গিয়ে নালিশ করছি। এই কথা বলে পারুল সেখান থেকে চলে যায়, আর পল্লবীও ভয় পেয়ে পারুলের পিছু পিছু যায়। কলা গাছের আগাছা আর পরিষ্কার করা হয় না। আমি সত্যি অনেক অভাগা। আগাছার ভারে আমি যে বেশ ক্লান্ত হয়ে আছি, অথচ কেউ আমার আগাছা পরিষ্কার করতে আসে না। আর আমি তো নিজের জাদু শক্তি নিজের উপর প্রয়োগ করতে পারি না যে নিজের আগাছা নিজেই পরিষ্কার করব। নিজেকে আমার বড্ড অসহায় লাগছে। এভাবে কুয়ো পাড়ে থাকা কলা গাছটি নিজের দুঃখ প্রকাশ করতে থাকে, কিন্তু কলা গাছটা সুযোগ পেলেই পল্লবীকে সাহায্য করত, আর পল্লবীও তার সুবিধা মতোই কলা গাছে জল দিত। এদিকে কলা গাছ ও পল্লবীর এসব কাণ্ড বিমলা দেখে ফেলে। তাই তো বলি, পল্লবী এত কাজ কি করে তাড়াতাড়ি করছে, তার আসল কারণ এই কলা গাছ, তাই না? না, এভাবে চলতে থাকলে তো আমি কিছুতেই পল্লবীর ওপর অত্যাচার করতে পারবো না। তাই এই কলা গাছের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এসব পরিকল্পনা করে বিমলা একটা কুড়াল নিয়ে কলা গাছের কাছে যায়, আর কোনো কথা না বলেই কলা গাছটা কেটে ফেলে। এই দেখে তো পল্লবী ভীষণ কষ্ট পায়। বড্ড মায়া জন্মেছিল এই কলা গাছের ওপর তোর, তাই না রে? এবার আমি তোর কলা গাছের ওপর মায়া খুঁচিয়ে দিয়েছি। এবার আমি দেখবো তুই কাজ ফেলে আর কোথায় গিয়ে সময় নষ্ট করিস।
মা, এসব তুমি কি করলে মা? কুয়োর পাড়ের অসহায় কলা গাছটা কতদিন থেকে এখানে দাঁড়িয়ে ছিল, তোমরা তো কেউই ওর দিকে ফিরে তাকাওনি মা। যদিও আমি কলা গাছটার একটু যত্ন নিতে শুরু করলাম, আর তুমি কিনা কলা গাছটাকে এভাবে কেটে ফেললে মা। বাবা 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 পল্লবী, তোর তো দেখছি কলা গাছের উপর দরদ একদম উপচে পড়ছে। এমন নেকা কান্না না করে যা ঘরে গিয়ে কাজগুলো করে নে, নয়তো মেরে তোর হাড় গুঁড়ো করবো আমি। এসব কথা বলে বিমলা সেখান থেকে চলে যায়, আর পল্লবী কাটা কলা গাছটার পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। কিন্তু কাটা কলা গাছে বিমলার জীবনে কাল হয়ে ফিরে আসবে তা সে কল্পনাতেও ভাবেনি। পল্লবী, আমার পা দুটো ভীষণ ব্যথা করছে, তুই আগে আমার পা দুটো টিপে দে তো। আগে আমি ঘুমাই, তারপর তুই গিয়ে ঘুমাবি, বুঝেছিস? বিমলার কথা শেষ হতে না হতে কাটা কলা গাছটা ভাসতে ভাসতে সেখানে চলে আসে, আর কাটা কলা গাছটাকে দেখে বিমলা তো ভীষণ ঘাবড়ে যায়। তুমি যাও পল্লবী, আমি পা টিপে দিচ্ছি, ওর বড্ড ব্যথা হয়েছে। এটি কলা গাছ? আমি না তোকে কেটে ফেলে এসেছিলাম, তুই তুই আবার ফিরে এলি কি করে? আমি তো জানতাম মানুষ মরে গেলে আত্মা হয়, কিন্তু কিন্তু আজ তো দেখছি গাছেরও আত্মা হয়েছে। দয়া করে তুই আমার কাছে আসিস নারী কলা গাছ, নয়তো যে তোর তাপে আমি পুড়ে ছাই হয়ে যাব। দূর হ, দূর হ, দূর হ তুই এখান থেকে। চুপ কর, তুই চুপ কর শয়তান মহিলা। তুই কি ভেবেছিস তুই আমাকে কেটে ফেলবি আর আমি তোকে ছেড়ে দেব? আমি তোর কি ক্ষতি করেছিলাম রে? হ্যাঁ, আমি তো অসহায়ের মতো কুয়োর পাড়ে ছিলাম, কিন্তু তুই তো আমার দিকে ফিরেও তাকাসনি, তবে তুই আমায় কাটলি কেন? খবরদার, আমার মায়ের দিকে একদম এগোবি না, নয়তো আমি তোকে কেটে টুকরো টুকরো করে দেব। ও, এবার তবে তুইও চলে এসেছিস, দাঁড়া তবে এবার আমি তোরও 12টা বাজাবো। আর তুই আমাকে আর কি কাটবি রে? আমি তো এমনিতেই কাটা কলা গাছ। এই বলে কলা গাছ হা করে, আর কলা গাছের মুখ থেকে আগুনের গোলা বেরিয়ে বিমলা ও পারুলের শরীরে লাগে, আর সেই আগুনে পারুল ও বিমলা পুড়ে ছাই হয়ে যায়। পল্লবী, তোমার আর আমার দুজনেরই শত্রু শেষ, এরপর হয়তো আমার সাথে তোমার কখনোই দেখা হবে না, তবে তুমি এখন থেকে এ বাড়িতে শান্তিতেই থাকতে পারবে। এসব কথা বলে কলা গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর পল্লবীর জীবনে নতুন অধ্যায় শুরু হয়। এক গ্রামে গীতা তার মা বাবা বিমল আর বাণীর সাথে বসবাস করত। তারা অনেক গরিব ছিল। তারা যে ঘরটাতে থাকতো সেই ঘরটি অনেক পুরনো আর ভাঙা ছিল, যে কোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে। বিমল সারাদিন মাছ ধরে সেগুলো বিক্রি করত, আর গীতা বনে জঙ্গলে ঘাস কেটে তা বাজারে বিক্রি করত। এভাবেই বাবা মেয়ে মিলে দুজনে তাদের সংসার চালাতো। গো, সামনে যে বর্ষা আসছে, এক্ষুনি যদি আমাদের বাড়িটা ঠিক না করে, তাহলে যে সামনে বৃষ্টিতেই বাড়িটা ভেঙে পড়বে, তখন আমরা কোথায় থাকবো আর কি বা করবো? হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলেছে, এক্ষুনি আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে যে পরে আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। কিন্তু এখন আমরা আর কি বা করতে পারি? হাতে যে একটা পয়সাও নেই। সারাদিন মাছ ধরে তা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে তো কোনো মতে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। ঘর ঠিক করবো কি করে? ওগো, তুমি দেখো না গো, কারো কাছে কোনো সাহায্য পাও কিনা? বাণীর কথা মতো বিমল অনেকের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ তাকে কোনো প্রকার সাহায্য করে না। এরই মধ্যে একদিন হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। ও মা, আমার যে খুব ভয় লাগছে, আমাদের ঘরটা যদি ভেঙে পড়ে তখন কি হবে? তুই একদম ভয় পাস না মা, কিচ্ছুটি হবে না। তারা এসব কথা বলছিল, তখনই এক দমকা হাওয়ায় তাদের ঘরের চাল উড়ে যায়।
মা মা, ঘরের চালটা যে উড়ে গেল। সব বৃষ্টি তো আমাদের ঘরের মধ্যেই পড়ছে। এখন আমাদের কি হবে মা? এরপর তারা তিনজন মিলে সেই ঘর থেকে বেরিয়ে জঙ্গলে এক বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। ওগো, এই বৃষ্টি যদি এক্ষুনি আর না থামে, ঈশ্বর তুমি আমাদের সাহায্য করো ঈশ্বর। গিন্নি, তুমি এত ভেঙে পড়ো না তো। ঈশ্বর ঠিক আমাদের পথ দেখাবেন, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর তারা তিনজন বাড়ি ফিরে আসে আর দেখে যে তাদের সম্পূর্ণ বাড়িটা ভেঙে একদম মাটিতে পড়ে আছে। তা দেখে গীতা আর বানি ভীষণ কাঁদতে থাকে। আমাদের কি হলো বাবা? আমাদের বাড়িতে তো পুরোটা ভেঙে গেছে। এবার আমরা কোথায় যাব? থাকবো কোথায়? তবে এবার কি আমাদের রাস্তায় রাস্তায় থাকতে হবে? বিমল গীতার বাণীর কোনো কথার উত্তর দেয় না, কারণ সে নিজেই অনেক ভেঙে পড়েছিল। সে কি বলে তাদের সান্ত্বনা দেবে সেটা সে নিজেই বুঝতে পারছিল না। তারা সেই রাতটি তাদের ভাঙা বাড়ির সামনে বসে কাঁদতে কাঁদতে কাটিয়ে দেয়। দিন সকালবেলা গিন্নি, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। মাছ ধরতে না গেলে আবার আমরা খাবো কি বলো তো? তাহলে মা, আমিও ঘাস কাটতে যাই। এতে সামান্য কিছু হলেও উপকার হবে। ঠিক আছে, দুজনে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এখানে আবার আমার একা একা থাকতে ভয় লাগবে। এরপর বিমল মাছ ধরতে চলে যায় আর গীতা চলে যায় ঘাস কাটতে। গীতা ঘাস কাটতে কাটতে বলে, ঈশ্বর, গরিবদের সাথে কেন বারবার খারাপ হয়? আমরা তো এমনিতে অনেক সমস্যার মধ্যে থাকি, তবু আমাদের এত সমস্যা কেন হয়? আর কেন বারবার এত বড় বড় বিপদ হয়? আমাদের গরিবদের কপালে কি কোনোদিনও সুখ নেই? গীতা এসব বলে কাঁদতে কাঁদতে ঘাস কাটতে থাকে। হঠাৎই তার মনোযোগ ঘাসগুলোর দিকে যায়। সে ভাবতে থাকে, আচ্ছা, আমি যদি এই ঘাসগুলো দিয়ে বাড়ি বানাই তাহলে কেমন হয়? ঘাসগুলো তো অনেক বড় বড়। এগুলো দিয়ে বাড়ি বানালে বৃষ্টির পানি কিছুতেই আর ঘরের মধ্যে পড়তে পারবে না। হ্যাঁ, আমি বরং তাই করব। এসব ভেবে গীতা অনেক ঘাস কাটে আর সেগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। আর বাড়িতে গিয়ে সে তার মাকেও সব কথা খুলে বলে। উপায়টা তো ভালোই, তবে চল আর দেরি না করে আমরা কাজে লেগে পড়ি। আকাশ কালো ঘন মেঘে ছেয়ে আসছে, যে কোনো সময় আবার বৃষ্টি পড়বে মা। এরপর মামে মিলে প্রথমে ঘরের চাল বানায়, এরপর আস্তে আস্তে পুরো ঘর বানিয়ে ফেলে। এরই মধ্যে বৃষ্টি পড়া শুরু করে দেয়। তারা দুজনেই সেই ঘাসের বাড়িতে ঢুকে পড়ে। মা, দেখেছো? আমাদের ঘাসের বাড়িতে আর বৃষ্টি পড়ছে না। আমাদের আর কোনো চিন্তা নেই। এখন যত ইচ্ছে বৃষ্টি আসুক বাবা। অন্যদিকে বৃষ্টি পড়তে দেখে বিমল ভীষণ চিন্তায় পড়ে যায়। না জানি বাড়িতে মা মেয়ে দুজনে কিভাবে আছে। বাড়ি আর কি বলছি, আমাদের তো কোনো বাড়িই নেই। না না, এসব ভাবলে আর এখন চলবে না। আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। এরপর বিমল দ্রুত বাড়ি চলে আসে আর এসে যা দেখে তা দেখে বিমল ভীষণ অবাক হয়ে যায়। এ এ এ আবার আমি কি দেখছি? ঘাসের বাড়ি? এখানে এটা আবার কার ঘাসের বাড়ি? আর কেই বা এই বাড়িটা বানালো? বিমলের কথা শুনে বানি আর গীতা ঘাসের ঘরের দরজা থেকে বিমলকে ডাকতে থাকে। এরপর বিমল সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে আর গীতা ও বানি তারপর বিমলকে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি মা, তুই সত্যি অনেক অসাধারণ কাজ করেছিস রে। এই ঘাসের বাড়িতে কোনো পানিও পড়ছে না। বর্ষায় এই ঘাসের বাড়ি আমাদের এখন একমাত্র সম্বল হয়ে উঠেছে। এভাবে তারা ঘাসের বাড়িতে থাকতে শুরু করে। টানা বেশ কিছুদিন বৃষ্টি পড়তে থাকে। বর্ষায় ঘাসের বাড়ির কোনো ক্ষতিই হয় না। আশেপাশের বেশ কিছু বাড়িঘর বন্যার জলে ভেসে যায় আর কিছু বাড়িঘর তলিয়েও যায়, কিন্তু তাদের ঘাসের বাড়ি ঠিক তেমনি ছিল। তারা নিশ্চিন্তে বর্ষায় ঘাসের বাড়িতেই কাটাতে থাকে। অনেক দিন কেটে যায় আর বর্ষাও শেষ হয়ে যায়।
পাড়া প্রতিবেশীরা, দূর দূরান্তের লোকেরা সবাই তাদের ঘাসের বাড়ির কথা জেনে যায়। সবাই তাদের ঘাসের বাড়ি দেখতে আসে। অনেকে তাদের কাছ থেকে ঘাসের বাড়ি বানিয়ে চায়। গীতা মা, আমাদেরও একটা ঘাসের বাড়ি বানিয়ে দে না রে মা। হ্যাঁ হ্যাঁ মাসি, দেবো দেবো। এখন তো গ্রীষ্মকাল আসছে, বলো ঘাস দিয়ে বাড়ি বানালে সে বাড়ি অনেক ঠান্ডা থাকবে, সূর্যের তাপও ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তবে তুই যেভাবে বর্ষাটা ঘাসের বাড়িতে থেকে পার করে দিলি, তা ভাবতে ভীষণ অবাক লাগছে রে। বর্ষায় ঘাসের বাড়ি সত্যি সত্যি অনেক অসাধারণ। এরপর গীতা অনেককে ঘাসের বাড়ি বানিয়ে দেয়। দিন দিন তারা আরো পরিচিতি লাভ করে। তাদের বর্ষায় ঘাসের বাড়ির কাহিনী নিয়ে অনেক লেখালেখিও হয়। এভাবে তারা অনেক বড় লোক হয়ে যায়। বর্ষা থেকে বাঁচতে ঘাসের বাড়ি বানানোর বুদ্ধিটা যদি তোর মাথায় না আসতো, তাহলে আমরা এই দিনটা হয়তো আজ দেখতে পেতাম না রে মা। আমি তো কোনো কিছু করিনি বাবা, সবই তো ঈশ্বরের আশীর্বাদ, বলো। এরপর থেকে তারা তিনজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মান্দাকিনীকে 4-5 জন লোক ঘিরে ধরেছিল, আর তাদেরকে দেখতে কিছুটা গুন্ডাদের মতো লাগছিল। তাদের মধ্যে একজনের হাতে পিস্তল ছিল। সে পিস্তলটি মান্দাকিনীর দিকে ধরে রেখেছিল। আমি বলেছি না, আমি তোমাদের সাথে যাব না, যাব না, যাব না, যাব না। মান্দাকিনীর মুখ থেকে এসব কথা শুনে গুন্ডাদের মধ্যে থেকে একজন মান্দাকিনীর হাত ধরলো আর রেগে গিয়ে বলতে লাগলো, এই মন্দাকিনী, এই ভালোই ভালোই বলছি, আমাদের সাথে চল, নয়তো তোকে টেনে হেঁচড়েই নিয়ে যাব। চল চল বলছি। আমি ওসব জগতে কখনোই যাব না। আমি এখানেই থাকবো আমার পরিবারের সাথে। শোন, ওসব জগতের মেয়েদের কোনো পরিবার হয় না, বুঝেছিস তো? তাদের কাজ হচ্ছে সকালে একজনকে খুশি করা, তো বিকেলে অন্য আরেকজনকে খুশি করা। খবরদার, চুপ করো বলছি। তোমার সাহস কি করে হয় তুমি আমাকে এসব কথা বলছো? এসব বলবো না তো আর কি বলবো? হ্যাঁ, এসব কথা শুনে গুন্ডারা মান্দাকিনীকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যেতে ধরে। ঠিক তখনই সেখানে মান্দাকিনীর শাশুড়ি চলে আসে। আরে আরে, কে তোমরা? আর তাছাড়া এত রাতে আমার বাড়িতে তোমরা কি করছো? আরে আরে, এ কি? আমার বৌমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আপনার বৌমা আমাদের সাথেই যাবে, আর আমাদের মতো অনেক লোকদের ও খুশি করবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি। এসব কথা শুনে মান্দাকিনীর শাশুড়ি অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে গুন্ডাদের কি জবাব দেবেন। বৌমা, এসব আমি কি শুনছি? ওরা কি ঠিক বলছে? হ্যাঁ মা, আপনি যা শুনেছেন সবই সত্যি। এসব কথা শুনে মান্দাকিনীর শাশুড়ি বন্দনা দেবী ভীষণ ঘাবড়ে যায়। তার হাত পা কাঁপছিল। তারপর সে কিছু বছর আগের কথা মনে করতে লাগলো, আর তার সামনে কয়েক মাস আগের কথা ভেসে উঠছিল। সেই দিন বন্দনা দেবীর খুশির সীমা ছিল না। নতুন বউ মান্দাকিনীকে দেখে সে ভীষণ খুশি হয়েছিল। যেদিন তার একমাত্র ছেলে মান্দাকিনীকে নিয়ে বাড়িতে এসেছিল। এরপর বন্দনা দেবী পুজোর থালা নিয়ে আসে আর নিজের বৌমাকে বরণ করে নেয়। বৌমা, প্রথমে তুমি এই পা রাখো, তারপর দ্বিতীয় পা রেখো, কেমন? শাশুড়ির কথা অনুযায়ী মান্দাকিনী তেমনটাই করে, যেমনটা তার শাশুড়ি তাকে শিখিয়ে দিয়েছিল। অভয় ছিল বন্দনা দেবীর একমাত্র ছেলে। সে লাভ ম্যারেজ করেছে। অভয় শহরেই চাকরি করত, আর সেখানে মান্দাকিনীর সাথে তার পরিচয় হয়। দুজনের মাঝেই প্রেমের সম্পর্ক হয়ে যায়। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অভয় তার মাকে না জিজ্ঞেস করেই মান্দাকিনীকে বিয়ে করে ফেলে। অভয় যখন তার মাকে বিয়ের কথা ফোনে বলছিল, তখন অভয়ের মা কিছুটা ঘাবড়ে গিয়েছিল। কি বললি তুই? তুই বিয়ে করে নিয়েছিস? কখন আর কাকে? তুই কি ভুলে গেছিস অভয়, যে তুই আমার একমাত্র ছেলে? বিয়ে করার আগে আমার কথা তোর একটাবারও মনে হয়নি? মা, আমি বাড়িতে এসে তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু এখন তুমি আর আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না প্লিজ। আরে, এখন কি বৌমাকে বাড়িতে নিয়ে আসবি নাকি তোর সাথে রেখে দিবি? আমিও তো একটু দেখি কেমন মেয়েকে বিয়ে করেছিস তুই, যার জন্য মাকে ভুলে গেলি। মা, তুমি যে কি বলছো না, তোমাকে কতবার বলেছি এসব কথা বলো না।
আর আমি তোমাকে কেন ভুলে যাব বলো? মাকে কি কখনো ভোলা যায় বলো? আসলে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে তোমার অনুমতি ছাড়াই আমাকে বিয়ে করতে হলো। কোনো ব্যাপার না বাবা, এখন বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয় তো। বন্দনা দেবী তার ছেলে অভয়ের উপর ভীষণ মন খারাপ করেছিল, কিন্তু বৌমাকে দেখার সাথে সাথে তার সব মন খারাপ যেন নিমিষেই দূর হয়ে যায়। মন্দাকিনী দেখতে তো ভীষণ সুন্দর ছিলই, তার সাথে সাথে ঘরের সব কাজেই সে এক্সপার্ট ছিল। মন্দাকিনী যেমন ঘরের কাজ করত, তার সাথে সাথে সে জমিরও খেয়াল রাখতো। অভয়, তুই তো আমাকে লাখে একটা মেয়ে এনে দিয়েছিস বাবা, এই তো খুবই ভালো মেয়ে। হ্যাঁ মা, আর সেই লাখে একটা বৌমা তোমাকে কিছু বলতে চায়। আরে বলতে কেন, তোমার কাছে সে কিছু চায়? আমার কাছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, বলো না, আমার কাছে তুমি কি চাও? আমার যা কিছু আছে সবই তো তোমার মা। এরপর মন্দাকিনী যা বলেছিল তা শুনে তো বন্দনা দেবীর চোখ ছানা বড়া হয়ে যায়। মা, আমি ছোট থেকে অনাথ, না আমি বাবাকে দেখেছি আর না আমি মাকে দেখেছি, কিন্তু আমি এই বাড়িতে আসার পর আপনি আমাকে যেভাবে আদর যত্ন করছেন তা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে মা। আপনি সারাদিন আমার কত খেয়াল রাখেন, সত্যি আমি অনেক ভাগ্যবতী মা। আমি আপনার কাছে একটা অনুরোধ করছি মা, আপনি আমার সাথে শহরে চলুন না, তাছাড়া আপনি আমাদের সাথে থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো মা। কিন্তু বৌমা, যদি আমি সেখানে চলে যাই তাহলে এই ক্ষেতগুলোর দেখাশোনা কে করবে? মা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা মাঝে মাঝে এসে দেখে যাব কেমন, এ নিয়ে আপনি আর ভাববেন না। মন্দাকিনীর এমন অনুরোধ শুনে অভয়, তার মা এবং মন্দাকিনী সবাই মিলে শহরে চলে যায়। বন্দনা দেবীর শহরে আসার বেশ কয়েক মাস হলো। সেই দিন অভয় অফিসের কোনো কাজের জন্য ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। আর ঠিক সেই দিনই কিছু গুন্ডারা এসে মন্দাকিনীর ঘরে আক্রমণ করে। সেই গুন্ডারা মন্দাকিনীর হাত ধরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, আর সেই সব দৃশ্য মন্দাকিনী নিজেও দেখছিল। না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও বলছি। আমি আমি আর ওই জগতে কখনোই যাব না, ছেড়ে দাও বলছি, আমাকে ছাড়ো। আসলে মন্দাকিনীর দুর্বলতাই তাকে এই খারাপ জগতে নিয়ে এসেছিল। সে এই জগৎ থেকে মুক্তি চাইছিল, কিন্তু কিছুতেই সে এই জগৎ থেকে বের হতে পারছিল না। অনেকদিন আগের কথা, একদিন মন্দাকিনী রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ সে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল, আর তখনই সে প্রথমবারের মতো অভয়কে দেখে। কি স্যার, যাবেন নাকি? মানে, কোথায় যাব? আরে স্যার, আপনাকে তো স্বর্গে নিয়ে যাব। এই কথা বলে মন্দাকিনী অভয়ের হাত ধরে। এরপর অভয় তার হাত ছাড়িয়ে নেয় আর মন্দাকিনীকে বলে, পাগল হয়েছে নাকি তুমি? হ্যাঁ, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আর আমাকে দেখে কি তোমার এরকম ছেলে মনে হয় নাকি? হ্যাঁ, আরে স্যার, আপনি কি সবার থেকে আলাদা নাকি? এখানে তো আমি সব ছেলেকে একই রকম দেখি, চলুন না স্যার। শোনো, তোমার এসব আজে বাজে কথা শোনার সময় আমার কাছে নেই, আমাকে বাড়িতে যেতে হবে। এরপর অভয় সেখান থেকে চলে যায়। আসলে সেই দিনই ছিল অভয় এবং মন্দাকিনীর প্রথম দেখা। কিছুদিন পর আবারও অভয়ের সাথে মন্দাকিনীর দেখা হয়, আর মন্দাকিনী সেই একই প্রস্তাব দেয়। আরে তুমি কি পাগল নাকি? হ্যাঁ, একবার কি কথা কানে যায় না তোমার? স্যার, যখন টাকার দরকার হয় না তখন আর এসব কিছু মাথায় থাকে না। সারাদিন তো এসব করেই টাকা রোজগার করতে হয় বলুন। যে এদিন আমি কোনো টাকা উপার্জন করতে না পারি, সেই দিন যে আমাকে কতটা অত্যাচার সহ্য করতে হয় তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে তো বেল্টের মারও খেতে হয়, আর তারা আমাকে জানোয়ারের মতো মারে, জানেন তো। আপনার কি মনে হয় সদা করতে আমার ভালো লাগে? না না, আপনি ভুল ভাবছেন, শুধুমাত্র পেটের দায়ে আমাকে এটা করতে হয়। মানে, এছাড়াও তো আর কোনো কাজ আছে নাকি? তুমি অন্য কাজও তো করতে পারো। কি করব স্যার বলুন, আমি এদের মাঝে এমন ভাবে ফেসে গেছি যে এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এসব শুনে অভয় সেখান থেকে চলে যায়। অভয় চলে গেলেও মন্দাকিনীর সব কথাগুলো যেন অভয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরের দিন আবারও মন্দাকিনীর দেখা হয় অভয়ের সাথে। কি স্যার, আবারও এসেছেন তো? তাহলে চলুন। না না মন্দাকিনী, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। সেই দিনের পর থেকে মন্দাকিনী আর অভয় প্রায়ই দেখা করত, আর ধীরে ধীরে অভয় মন্দাকিনীর প্রেমে পড়ে যায়। আর একই অবস্থা মন্দাকিনীর মধ্যেও হয়। মন্দাকিনী অভয়কে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু অভয় তার মায়ের জন্য ভয় পাচ্ছিল। কিন্তু একদিন মন্দাকিনী অভয়কে এমন কিছু বলেছিল যে অভয় ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। কি স্যার,
বিয়ে করতে ভয় পাচ্ছেন বুঝি? এটা ভেবে যে লোক কি বলবে। জানেন তো স্যার, এরকম মেয়েদেরকে না কেউ বিয়ে করে না, শুধুমাত্র মজাই নেয়। মন্দাকিনী, তুমি আমাকে এখনো চেনোনি। ঠিক আছে, তুমি বিয়ে করতে চাও তো তাহলে চলো, আজই আমি তোমাকে বিয়ে করব। এরপর অভয় আর মন্দাকিনীর বিয়ে হয়ে যায়, আর মন্দাকিনী সারা জীবনের জন্য সেই খারাপ পথ থেকে সরে আসে। কিন্তু এটা এত সহজ ছিল না। মন্দাকিনী বিয়ে করে অভয়ের সাথে তার বাসায় তো এসে গেছে, কিন্তু মন্দাকিনীর দালাল তাকে খুঁজতে লাগলো। এরপর একদিন সেই লোকগুলো মন্দাকিনীর কাছে চলে আসে আর মন্দাকিনীকে ধরে নিয়ে যেতে চায়। ঠিক সেই সময় পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। আরে আরে, এখানে পুলিশ কি করে এলো? পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম যে। পুলিশকে কে ডেকেছে? হ্যাঁ, কে ডেকেছে পুলিশকে? আমি আমি ডেকেছি পুলিশকে। এরকম একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য কিনা আপনি পুলিশকে ডেকেছেন? গুন্ডাটির এমন কথা শুনে বন্দনা দেবী তার গালে কষি একটা চড় হাঁকিয়ে দেয়। এতক্ষণ ধরে তোমরা আমার বৌমাকে অনেক বাজে বাজে কথা বলেছ, কিন্তু আর নয়। এবার যদি আর একটা বাজে কথাও তোমরা বলো তাহলে আমি তোমাদের মেরেই ফেলবো। এ কথা বলতে সেখানে পুলিশ আসে আর সেই গুন্ডাদেরকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মন্দাকিনী তার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলতে থাকে, মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একবার তো অভয় আমাকে এদের থেকে বাঁচিয়েছিল, আর আজ আজ আমাকে আপনি বাঁচালেন। আপনি আমাকে ওই নরকে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন মা। মা, সবাই শুধু তোমার খারাপ দিকটাই দেখবে, কিন্তু কেউ তোমাকে সেই খারাপ পথ থেকে বের করার জন্য কোনো উপায় দেবে না মা। তুমি এ নিয়ে আর চিন্তা করো না। এভাবেই মন্দাকিনীর শাশুড়ি তার পাশে ছিল আর তার মনে সাহস জুগিয়েছিল।